حمدا كثيرا سبحان الله والحمد لله الحمد لله حمدا كثيرا سبحان الله والحمد لله আসমান জমিন আলহামদুলিল্লাহ চিন্তক কর্তৃক আয়োজিত ফেনী জেলা ঐতিহাসিক স্থান সফরের এখন আমরা তৃতীয় পর্বে অবস্থান করছি। এখন আমরা অবস্থান করছি শমশেরগাজীর সুড়ঙ্গ পথে এবং এর একটু পাশেই আছে শমশেরগাজী দিঘি এবং এর চেয়ে আরেকটু সামনে গেলে আমরা দেখতে পাবো শমশেরগাজীর কেল্লা যেটা ছিল। তো এই ঐতিহাসিক স্থান সম্পর্কে আমরা আমাদের অতিথির সাথে কিছু আলাপ আলোচনা করব। তো এই বিষয়ে প্রথম প্রশ্ন হচ্ছে যে নারায়ণ ভাই, আমাদের এই শমশেরগাজী উনি কে ছিলেন এবং উনি কেন গুরুত্বপূর্ণ? শমশেরগাজী হচ্ছে একজন জমিদার ছিলেন। ওনার পূর্বপুরুষ ছিল নোয়াখালীর শ্যানবাগে ওনাদের বাড়ি ছিল। পরে ওনারা ওখান থেকে সোনাগাজী আসেন এবং পরে এই অঞ্চলে চলে আসেন। আর ওনার পরিবার এমনিতে সাধারণ ছিল। ওনার আব্বা হচ্ছে নোয়াখালীর বজরাতে একটা জমিদারের কাছে উনি হচ্ছে কোষাধ্যক্ষ টাইপের ছিলেন। তো এখানে আসার পরে শমশেরগাজীকে একজন হিন্দু জমিদার তাকে স্নেহের সাথে বড় করেন এবং নিজের জমিদারি কিছু অংশ তাকে দান করেন তার সাহসিকতার কারণে, মেধার কারণে। এবং ছোটোবেলা থেকে উনি বেশ সাহসী ছিলেন, মেধাবী ছিলেন, যুদ্ধের কলা কৌশল রপ্ত করেছেন। তো এরপরে ছোটো একটা জমিদারি দিয়ে ওনার শুরু হয়। তারপরে ধীরে ধীরে জমিদারি সীমানাটা বিস্তৃত করেন। আর এই অঞ্চলটা তখন ছিল ত্রিপুরার মহারাজা তাদের নিয়ন্ত্রণে। তো তারা হচ্ছে স্থানীয় মানুষের উপর স্বাভাবিকভাবে জমিদাররা যেটা করতো, অতিরিক্ত কর নিত, এখানকার মানুষকে অতিরিক্ত ট্যাক্স খাজনা আদায় করতো, নির্যাতন করতো, মহিলাদের সতীত্ব হরণ করতো। এগুলোর মোকাবেলা করে তিনি তাদের কাছ থেকে অনেকগুলো জায়গা কিনে নেন এবং এক পর্যায়ে দেখা যায় কি ত্রিপুরার অনেকগুলো এলাকাও তার এই জমিদারির মধ্যে চলে আসেন। এবং আমরা এখন যেখানে আছি শমশেরগাজীর যে সীমানা, সেটার মধ্যে আমাদের বর্তমান বাংলাদেশের এই অংশটা এবং এরপরে যে বর্ডারের পাশে যে জায়গা, এগুলো পুরোটা তার সীমানার মধ্যে ছিল। তো এটা হচ্ছে তিনি জমিদার ছিলেন। আর গুরুত্বপূর্ণ হচ্ছে তিনি তিনটা বিষয়কে মোকাবেলা করেন। প্রথমত হচ্ছে ত্রিপুরার মহারাজারা যে অত্যাচার চালিয়েছে এখানকার কৃষকদের উপর, কৃষকদের পক্ষ থেকে উনি এটা মোকাবেলা করেন। আর দুই নম্বর হচ্ছে আপনারা জানেন তখন মগ জলদস্যুরা আক্রমণ করতো। মগ জলদস্যুরা আমাদের নোয়াখালী ফেনীতে বহু মানুষকে হত্যা করেছে, মহিলাদের সতীত্ব হরণ করেছে, এখান থেকে মানুষকে নিয়ে দাস বানিয়ে ইউরোপে বিক্রি করেছে, সেখানে তারা খ্রিস্টান হয়েছে। এই মগ জলদস্যুদেরকে তিনি দমন করেন। এই অঞ্চলে মগদের যে আক্রমণ ছিল সেগুলো তিনি দমন করেন। এটা হচ্ছে তার দ্বিতীয় প্রতিরোধ। আর তৃতীয় প্রতিরোধ হলো পলাশির যুদ্ধের পরে যখন নবাব সিরাজউদ্দৌলার বাহিনী পরাজিত হয় এবং বাংলা, বিহার, উড়িষ্যা ইংরেজদের হাতে চলে যায়, তখন ইংরেজ বাহিনীর সাথে তিনি লড়াই করেন এবং ইংরেজরা এবং ত্রিপুরার লোকজন মিলে তার এখানে হামলা চালায় এবং সর্বশেষ ওই লড়াইতেই তাকে বন্দী করা হয় এবং তিনি তখন তাদের কাছে পরাজিত হন। তো এটা হচ্ছে আমাদের প্রতিরোধ আন্দোলনে, আমাদের সংগ্রামের ইতিহাসে শমশেরগাজী গুরুত্বপূর্ণ। আচ্ছা ভাই, আপনি কি আমাদের জানাবেন যে এই গুহা কিংবা এই কেল্লা কেন ওই সময় নির্মাণ করা হয়েছিল? স্বাভাবিকভাবে তখন কেল্লা নির্মাণ করা হতো যেটা প্রতিরক্ষার জন্য। কারণ তখন তো আজকে যুদ্ধের যেই পদ্ধতি সেটা হচ্ছে উপর থেকে আক্রমণ করা, ড্রোন আক্রমণ করা, বিমান হামলা করা, তখন তো এগুলো ছিল না। স্থলপথে সৈনিকরা আসতো। তাহলে তাকে আপনি ঠেকাবেন কীভাবে? আটকানোর দুইটা পদ্ধতি তখনকার, মানে আমরা যে সময়ের কথা বলছি আধুনিক যুগের আগে, যুদ্ধের কৌশল দুইটা জায়গা ছিল। একটা ছিল আপনি যেখানে অবস্থান করেন চারপাশে পরিখা খনন করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধে যেটা করেছেন, এটা হচ্ছে একটা। এবং আপনি মধ্য ভারতের অনেক কেল্লার যদি আমরা ভিডিও দেখি, মুঘল আমলের, যোধপুরের, তো দেখবেন যেগুলোর বাইরে অনেক গভীর পরিখা। কারণ পরীক্ষা হলে আপনি যখন স্থলভাবে আসছেন, ঘোড়া দৌড়ে আসছেন, আপনাকে এখানে নামতে হবে, স্পিড কমে যাবে এবং সবাই একসাথে নামতে পারবেন না। আর উপর থেকে তীর নিক্ষেপ করে আপনাকে থামানো আরও সহজ হয়ে যাবে, আপনার গতিটা তো বাধাগ্রস্ত হলো। এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়টা হচ্ছে আপনার কেল্লা নির্মাণ করা, মানে চারপাশে উঁচু দেয়াল, খুব ভারী পাথরের দেয়াল, যেটা সব ভাঙতে অনেক সময় লাগবে এবং আপনি প্রতিরোধ করতে পারবেন। তো তার কেল্লাটা ছিল বাঁশের কেল্লা। এটা হচ্ছে আমাদের স্থানীয় প্রযুক্তি যেটা ছিল আর কি, তিতুমিরের কেল্লার মতো। তো এটা প্রথম কাজ হচ্ছে যে প্রতিরোধ করা, বাহিরের যে বাহিনী তাদেরকে প্রতিরোধ করা। আর সুড়ঙ্গটার ক্ষেত্রেও আমরা ধারণা করতে পারি তখন যে কারণে সুড়ঙ্গ নির্মাণ করা হতো সেটা হচ্ছে যদি জরুরি পরিস্থিতি পালিয়ে যেতে হয়, এক স্থান থেকে আরেক স্থানে যেতে হয়, তখন যেন কাজে লাগানো যায়, সেই হিসাবেই সুড়ঙ্গটা ছিল। সুড়ঙ্গটা অনেক লম্বা, এটার শেষ মাথা পড়েছে বর্তমান ভারতের সীমানায়। যদিও এখানে দেখা যায় যে এটা ছোটো, এখন তো অনেক জায়গায় ভেঙে গেছে, ক্ষয় পেয়েছে, নাহলে সুড়ঙ্গটা অনেক বড় ছিল। এবং আপনি দেখবেন যে আমাদের ঢাকায় লালবাগের কেল্লাতেও কিন্তু এই ধরনের সুড়ঙ্গ ছিল, যেটা থেকে বুড়িগঙ্গার ঘাটে গিয়ে নৌকায় ওঠা যেত। তো এটা সাধারণত হচ্ছে জরুরি পরিস্থিতির জন্য রাখা ছিল, যে যেন নিরাপত্তা সাথে সরে যাওয়া যায়। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে বাঁশের কেল্লা, দিঘি এবং এই সুড়ঙ্গ, এই তিনটার সাথে কোন ধরনের বিদ্রোহ যুদ্ধ জড়িয়ে আছে? বিদ্রোহ যুদ্ধ আমরা যে তিনটার কথা বললাম, যে একটা হচ্ছে ত্রিপুরার রাজাদের বিরুদ্ধে লড়াই, একটা হচ্ছে মগ জলদস্যুদের বিরুদ্ধে লড়াই, আর একটা হচ্ছে ইংরেজদের বিরুদ্ধে, এবং ইংরেজদের সাথে তখন ত্রিপুরার লোকজনও ছিল। এই তিনটা বাহিনীর বিরুদ্ধে লড়াই এবং নিজের জনসাধারণকে এদের হাত থেকে নিরাপত্তা দেওয়া, এটাই ছিল শমশেরগাজীর বড় অবদান। আচ্ছা ভাইয়া,
এই যে শমশের গাজীর যে দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস আমরা জানলাম, এর পিছনে কি ওনার মুসলিম আইডেন্টিটিটাই মুখ্য ছিল নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল? সাধারণত মুসলমানদের যে কোনো সংগ্রাম প্রতিরোধ লড়াইয়ে মুসলিম আইডেন্টিটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। কারণ হচ্ছে যদি কারো কাছে দিন না থাকে, কারো কাছে যদি ইসলাম না থাকে, তাহলে কোনো জুলুম প্রতিরোধ করার কোনো ধারণা কিন্তু তার কাছে থাকবে না। আপনি কেন আপনার সমাজে একটা জুলুম আপনার উপর হচ্ছে না, আপনার প্রজার উপর হচ্ছে, আপনি কেন এটা মোকাবেলা করবেন? আপনার ধরেন কেউ একটা জুলুম মোকাবেলা করতে গেল, কেউ একটা ব্যাংকে চাকরি করে, ব্যাংকে ডাকাত আসলো, ডাকাত তাকে অস্ত্রের মুখোমুখি বললো যে টাকা দিয়ে দাও। তো এখন যদি সে শুধু এটাই চিন্তা করে যে আমার তো কিছু না, আমি এখানে বাধ্য আমি দিয়ে দিলাম, এটা হলো একরকম ধারণা, এটাও ঠিক আছে, শরীয়তে এটারও সুযোগ আছে ওজোরের কারণে। আবার কেউ চাইলো যে প্রতিরোধ করবো, আমার মালিকের সম্পদ রক্ষা করব। তো এই যে সে সম্পদ রক্ষা করবে, রক্ষা করতে গিয়ে যদি সে মারা যায়, তার লাভ কী? বাহ্যিকভাবে তার তো কোনো লাভ নাই। তাকে হয়তো পত্রিকায় বীর পুরুষ বলবে, কেউ একটা তার পরিবারের কেস দিবে, কিন্তু তার তো কোনো লাভ নেই। কিন্তু যদি সে দিনের জায়গা থেকে চিন্তা করে, তাহলে সে দেখবে যে আমি মারা গেলে আমি শহীদ হব। তাহলে তার যে অনুপ্রেরণা কোনটাই বেশি? দিনের কারণে। এই জন্য আপনি দেখবেন যে যেই কোনো জায়গায় যখন উপনিবেশ আসে, ইউরোপিয়ান শাসন, পশ্চিমা শাসন আসছে, এটার মোকাবেলা সবসময় আলেমরা করেছে, অথবা খানকার সুফিরা করেছে, অথবা দিনদার শ্রেণী করেছে। সেটা উত্তর আফ্রিকায় আমরা যদি দেখি, ওমর মুখতার কিংবা সেনুসি রহিমাউল্লাহর আন্দোলন কিংবা আব্দুল কাদের জাজাই, তারা সবাই আলেম এবং সুফি খানকার। আমাদের ভারতবর্ষ শাহ আলিউল্লাহ মহাদিসে দেহলবি, শাহ আব্দুল আজিজ মহাদিসে দেহলবি, সৈয়দ আহমদ শহীদ, তিতুমির, হাজি শরীয়তুল্লাহ, যাদেরকে দেখবেন সব দিনদার। কারণ কি? কারণ জুলুম মোকাবেলা করার জন্য দিনে, আমাদের দিনে একটা আমাদেরকে উপাদান দেয়, নাহিয়ানিল মুনকার। অন্যায় দেখলে সেটাকে সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো, নাহলে অন্তর থেকে ঘৃণা করো। তার মানে জুলুমের মোকাবেলা করার জন্য আমাদের কাছে একটা ধারণা আছে, কিন্তু জাগতিক দৃষ্টিকোণে কোনো ধারণা নেই। এবং আপনি দেখবেন যে 24শে জুলাই আন্দোলন হয়েছে, বেশিরভাগ যারা মারা গেছে কারা? ধর্মপ্রাণ মানুষ। কারণ তার এখানে তার ধর্ম তাকে উদ্বুদ্ধ করে জুলুমের মোকাবেলা করতে, এবং জুলুমের মোকাবেলা করতে গিয়ে সে যদি বাঁচে তাহলে সে সফল, আর যদি ইন্তেকাল করে তাহলে আরও বড় সফল। কারণ সে শহীদ, এবং শহীদের বহু প্রতিদানের বহু আয়াত হাদিস সেটা আছে। তাহলে তার মানে জুলুম যখন মুসলমানরা মোকাবেলা করে, তখন এটা কোনো এমন ব্যাপার না যে তার রাজনৈতিক কৌশলের কারণে সে মোকাবেলা করলো, কিংবা তার অন্য কোনো প্রেক্ষাপট থেকে উদ্বুদ্ধ হচ্ছে না, বরং দিন মানুষকে উদ্বুদ্ধ করে। এবং সবসময় মুসলমানরা সবচেয়ে বেশি সংগ্রাম করে। এটা আপনি যেই কোনো জায়গার ইতিহাস দেখবেন, স্বাধীনতা সংগ্রামীদের তালিকা দেখেন, বড় অংশ কারা? মুসলমান, এবং যারা দিনদার, দিনী পরিচয়ে কাজ করে। তো শমশের গাজীর ক্ষেত্রে অবশ্যই সেই উপাদানগুলো বিদ্যমান ছিল। তো তার মানে আমরা বুঝতে পারছি যে কোনো একটা আজাদির আন্দোলন অথবা মুক্তি সংগ্রামের জন্য দিনটা আমাদেরকে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়, যে লড়াই সংগ্রামের দিন সবচেয়ে বেশি অনুপ্রেরণা দেয়, এবং দিন হচ্ছে টেকসই রাখে। এছাড়া অন্য যেই চিন্তা থেকে যারা করবে, আপনি দেখবেন যে আমাদের 24শে আন্দোলনে দেখবেন অনেক কারণেই সংগ্রামে আসছে, এরপরে ফাটল হয়ে গেছে। কারণ ধরে রাখার কনসেপ্ট তো নাই, ধারাবাহিকতা। জি। এই জন্য যে কোনো শাসন ব্যবস্থা, রাষ্ট্র বা যে কোনো আন্দোলন, সামরিক কাঠামো মজবুত থাকে দিনের মাধ্যমে। এটা ইবনে খালদুনের একটা তত্ত্ব আছে, উনি মুকাদ্দিমাতে বলছেন, দুয়ালুল আম্মাতুল ইস্তিলা লাজিমাতুল মুলক আসলুহাদ্দিন ইমামিন নবু আউমিন দাওয়াতি হক। যে কোনো রাষ্ট্র সবচেয়ে শক্তিশালী হয় দিনের মাধ্যমে, কারণ দিনের মাধ্যমে আপনি ঐক্যবদ্ধ থাকার প্রেরণা পাবেন। দিন ছাড়া আপনার ঐক্যবদ্ধ থাকার আর কোনো মূলনীতি নেই, বাকি মূলনীতি হচ্ছে সব স্বার্থ। আপনি হয়তো নির্বাচনের জন্য সমঝোতা করবেন, পরে ভেঙে ফেলবেন, অথবা অন্য কোনো স্বার্থ, কিন্তু দিনের কারণে যে সমঝোতা হবে, ঐক্য হবে, সেটা দীর্ঘমেয়াদী। তো দিন হচ্ছে আমাদেরকে এই শক্তিটা দেয়, যেটা অন্য কোনোখান থেকে আমাদের পাওয়া সম্ভব না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি কাজী ভয়েস, আমার বাড়ি জগন্নাথ সোনাপুর কাজীবাড়ি। আমার বয়স বর্তমানে 82 বছর। আমি দীর্ঘ এখানে 40 বছর যাবতে এই বাগানে আছি। বাগান বলতে এটা আমার লাগানো বাগান। এটা আমরা শমশের গাজীর ওয়ারিশ থেকে এটা আমি লিস্ট দিয়েছিলাম 85 ইংরাজি। তো তখন কামলা একটা ছিল 5 টাকা, 100 টাকা 20 জন কামলা পাওয়া গেছে, বর্তমানে 1000 টাকা। তখনকার আমল হয়তো আমি এখানে আমার কাজীবাড়ি, তবে আমি এখানে দেখভাল করি। আমি যেখানে দাঁড়াইছি আমার থেকে মাত্র 5 গজের সামনে হলো একটা পুকুর দেখা যাইতেছে, এটা হলো ইন্ডিয়াতে, পুরাটা ইন্ডিয়া। আমি যেখানে দাঁড়াইছি এটা হলো নোম্যান্স ল্যান্ডের প্রথম, আমার থেকে অন্ততপক্ষে 200 হাত পর্যন্ত নোম্যান্স ল্যান্ড। এটাতে কোনো ঘরবাড়ি কলকারখানা রোডঘাট হইতে পারবে না, ইন্ডিয়ালায় দেবে না। আমি একটা টঙ্গর বান্ধে এখানে আসি এতদিন পর্যন্ত, দুনো পক্ষের সাথে আমার সাথে একটু ভালো আছে। ইন্ডিয়ান বিএসএফ, বিডিআর, ডিসি, টিউনু, সিইউ সবাই আমার এখানে আসে, ঘুরতে আসে, সবাই আমাকে আদর করে। একটা টিউবওয়েল দিছে, একটা বাথরুম দিছে, একটা মসজিদ দিছিল। এটা আইনের শূন্যতে এটা বিএসএফ করতে জানাই, এটা এইভাবে শূন্য পড়ে রয়েছে। তো ওই ভাইয়েরা আসছেন দূর দূরান্তর থেকে, বলতেছে কিছু কথাবার্তা বলার জন্য। এই পুকুরটা দেখছেন, পুকুরটার নামকরণ আছে, এটার নাম হল এককুল্লা পুকুর। ছেলেবেলে ঢিল মারে ভার করতে পারে না, তার কারণ আসলে কথা হলো আমরা নাটক কথা বলতে পারবো না।
পুকুরটা দেখতে ছোট, আকারে অনেক বড় আছে, এই জন্য পার হয় না। তবে পুকুর আবার আমার সামনে একটা শোরুম আছে, এখান থেকে 150 গজের মাথা হবে একটা শোরুম আছে মাটির তল দিয়া। ওই শোরুম গাদি গেলে শোরুমের 3 ভাগে 2 ভাগ বাংলাদেশে, 1 ভাগ ইন্ডিয়া। ওখানে গেলেও মনে করেন দেখতে পারবেন শোরুমটা। আমাদের বাংলাদেশের ডিসি ছিল দেবাশিস নাগ, ইন্ডিয়ার ডিসি ছিল বেলাল খান। 2001 সালে তারা দোনো ডিসি আত্তরে আমার টাওয়ারের ভিতরে বলতেছে এটা কী জন্য বানছে, এতে বলতেছে এটা দিয়ে লোকজন চলাফেরা করতো। ইন্ডিয়ার ডিসি বলতেছে কয়রা পানি জানে কা আনে কাইয়া বানা রায় কয় নেই। তো আমরা লোকজন আছিল, এরা বলতেছে না স্যার এটা দিয়ে আগার দিন লোক চলাফেরা করতো। আসলে স্যার ইন্ডিয়ার ডিসি এর পরের দিনে আসি, তার লোকজন লইয়া বিএসএফ নিয়ে এটা কুয়া শুরু করলো স্যার। 6 হাত নিচে পোলো স্যার, এখনও স্যার গর্তটা এখনও আছে, 2001 সালের গর্ত। 6 হাত নিচে পোলো। তো বোঝা গেল স্যার এটা দিয়ে লোকজন চলাফেরা করতো, এটা সঠিক বুঝছেন। এটা স্যার এই শমশেরগাজীর এলাকা, সমস্ত ইটের বাড়ি, ইটের ছিন্ন ভিন্নগুলো আছে বিগত, এটা মোগল সম্রাটের আমল থেকে। এটা আমরা দেখি না, আমরা বাপদাদারও দেখা নাই বুঝছেন। তো স্যাররা কী বলবেন আপনারা আমাকে একটু বলেন, বলেন। আচ্ছা, আপনি কি বাম থেকে বলবেন চাচা যে শমশের গাজীকে নিয়ে ওনার ব্যাপারে আমরা তো, আপনি তো আরো বেশি জানেন আমাদের চেয়ে, কি শমশের গাজী আমরা নাম শুনছি, তখনকার দিনে একটা রাজা ছিল শমশের গাজী। রাজা ছিল পূর্ববঙ্গের, তখন উনি রাজত্ব করতে, তখন মহাভারত ছিল, ভারতবর্ষ ছিল, হিন্দুস্তান পাকিস্তান ছিল না। তখনকার আমলে উনি রাজত্ব করছে। ওনারই দেখছে তার পুরা বেকের তা ইটা মাটা বহু কিছু। উনি কিন্তু এই সব দিকে আমরা যদি বলি शमशेर गाजी इंडिया वाला ये शमशेर गाजी नहीं शमशेर डाकू, मेरा मुंबई में बहुत था तेरा नजदीक, ये डाकू था उसी दिन में, गाजी उजी मत बना। तो हेते कथा हेते किले को हेते डाकात को जे हेते हेते लगे हरे যেন এতে হুড়ি দুনি হাত করছে কিলে করতে ডাকাত বুঝছেনি। এই কথা এরকমভাবে, তবে শমশের গাজী পতনের পর জায়গাটা দুলের সাথে মিশা গেছে। এখানে শমশের গাজীর আর কেউ নাই। অষ্টম ফিরির একটা ওয়ারিশ ছিল, ঢাকা গাজীপুরে আছে, মুস্তাফিজুর রহমান চৌধুরী, অষ্টম ফিরি। আমি এদের থেকে এটা লিস্ট নিয়েছিলাম 85 আগস্টের 8 তারিখে, আমার মনে আছে। 40 বছর পার হয়ে গেল স্যার এখানে আমার। তো স্যার আমি এইভাবে আসি, সবাই লোকজন আসে একটু ঘুরে ঘাড়ে। আমি সাব সৈয়দের ব্যাপারে 10 টাকা 10 টাকা লই, সরকারি বেসরকারি সবাই দেখে, বেসর দেখে কমালে। এই অবস্থা স্যার। আর কিছু স্যার বর্তমানে আছে ঢাকা গাজীপুরে আছে বুঝছেন স্যার। এই পর্যন্ত স্যার। আসসালামু আলাইকুম ওয়া ভাই রাহমাতুল্লাহি ওয়া আমরা বারাকাতুহু। এখন যে স্থানটাতে দাঁড়িয়ে আছি, এখানে নিচের দিকে যদি আমরা তাকাই, এই জমিনের দিকে, এখানে দেখতে পারতেছি যে অনেকগুলো হচ্ছে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো ওটা দেখা যাচ্ছে। যে আমরা তো বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন ধরেন মন্দির বা অন্যান্য টাইপের যে স্থাপনাগুলো, এগুলো যদি কেউ পায় ওটা খুব তাড়াতাড়ি সংরক্ষণ করার চেষ্টা করে। কিন্তু এখানে যে পরিস্থিতি, এখানে কিন্তু দেখা যাচ্ছে ইটের যে গাঁথনিগুলো এগুলো দেখা যাচ্ছে, কিন্তু এটার এখনও কোনো মানে পরিস্থিতি কেউ ধরে নাই বা দেখতেছে না। এটা এখানে খুঁড়লে হয়তো বা আগের যে স্থাপনা ওইরকম কিছু পাওয়া যেতে পারে। এই জায়গার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে। আপনি একটু আশপাশগুলো দেখান, এরকম বোঝা যাচ্ছে। এইখান থেকে পাশটা কিন্তু নিচু, আমরা যেখানে দাঁড়াই আছি এই জায়গাটা উঁচু, ওই জায়গা থেকে অনেক বেশি। আর পাশে কিন্তু জমিন আছে, যেটা হয়তো বা আগে ছিল হয়তো বা পানি ছিল, আর না হয় এটারে কি বলা যায়, ধরেন কচুরি পানাটা না এরকম টাইপের কিছু ছিল এখানে, কিন্তু ওটা এখন জমিন হয়ে গেছে। কিন্তু এখানে যে নির্দেশনাগুলো আছে এগুলো আসলে উন্মুক্ত করা দরকার, দেখা দরকার আমাদেরকে। সহজ করুক যারা এটা মানে এই সম্পর্কিত বিষয় নিয়ে দেখাশোনা করে বাংলাদেশে, ওনারা আসি দেখুক, এখানে যদি কোনো নিদর্শন পায় প্রত্নতাত্ত্বিক, সেটা কুড়ে বের করুক। আমরা চাই এটা।